গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসে। আজকের আলোচ্য বিষয় ঠান্ডা লড়াইয়ের যুগ, অর্থাৎ আমাদের গ্রুপ সির দ্বিতীয় ইউনিট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ের আন্তর্জাতিক সম্পর্ক। এই ইউনিটের গুরুত্বপূর্ণ আমাদের যে টপিক ঠান্ডা লড়াইয়ের যুগ, সেই ঠান্ডা লড়াইয়ের যুগের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস ইতিমধ্যে হয়ে গিয়েছে, ভিডিও আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে? প্লেলিস্টে থাকছে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো। আজকের আলোচ্য বিষয় ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে ঠান্ডা লড়াইয়ের যে যুগ চলছিল সেই প্রেক্ষাপটে বিভিন্ন সামরিক জোট, সেই সঙ্গে ঠান্ডা লড়াইয়ের প্রভাব, বার্লিন সংকট এবং সুয়েজ সংকট, এই চারটি টপিক সম্পর্কে আজকে আলোচনা করা হবে। পরবর্তীতে আরও অনেক ক্লাস থাকবে। যাই হোক, আলোচনা শুরু করি। প্রথমের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিভিন্ন সামরিক জোট। ঠান্ডা লড়াই পর্বে আমরা জানি বিশ্ব দুটি মেরুতে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমী ধনতান্ত্রিক জোট, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটে। ইউরোপে সোভিয়েত রাশিয়ার আধিপত্য ও সাম্যবাদের প্রসার রোধের উদ্দেশ্যে আমেরিকার রাষ্ট্রপতি ট্রুম্যান, তিনি ট্রুম্যান নীতি ঘোষণা করেন 1947 সালের 12ই মার্চ, এবং পরবর্তীতে পররাষ্ট্র সচিব জন সি মার্শাল, তিনি মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে 1948 সালে একটা গোপন রিপোর্ট জমা পড়ে, গোয়েন্দা রিপোর্ট। সেই রিপোর্টে জানানো হয় রুশ বাহিনী, রুশ লাল ফৌজ বাহিনী, তারা ইউরোপের পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিম ইউরোপের যে কোনো সময় আঘাত হানতে পারে, যে কোনো সময় আঘাত হানার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা যদি মানচিত্র দেখি তাহলে ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হবে। এই অঞ্চলটায় যে আমরা দেখতে পাচ্ছি আকাশি রঙের, সেটা হচ্ছে পশ্চিম ইউরোপ, আর এই অঞ্চলটা হচ্ছে পূর্ব ইউরোপ, যেটা বর্তমানে সোভিয়েত বলয়ের মধ্যে চলে গিয়েছে তৎকালীন সময়ে। এই পশ্চিম ইউরোপের হামলা করতে পারে। এছাড়াও সাম্যবাদী আগ্রাসনের ফলে ইতিমধ্যেই পূর্ব ইউরোপের একটি দেশ চেকোস্লোভাকিয়া, এই চেকোস্লোভাকিয়ায় দেখা যাচ্ছে চেকোস্লোভাকিয়ায়, ঠিক আছে, ইতিমধ্যে সামরিক একটা অভ্যর্থন হয়েছে এই দেশটা। ফলে সেখানে কি হয়েছে, সোভিয়েত শাসন শুরু হয়েছে। রাশিয়া বার্লিন অবরোধ করেছে, পরবর্তীতে আমরা বার্লিন অবরোধ পড়ব, 1948 সালে হয়। রাশিয়া আণবিক বোমার পরীক্ষা চালিয়েছে 1949 সালে, এবং সর্বোপরি 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীনে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পাশ্চাত্য পশ্চিমা রাষ্ট্রগুলি আকাঙ্ক্ষিত হয়ে পড়ে, তারা আতঙ্ক বোধ করে, তারা ভয় ভীতি তাদের মধ্যে সঞ্চার হয়। এমতো অবস্থায় তারা সমবেতভাবে সবাই মিলে রুশ এবং সাম্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তাকে মোকাবেলা করার উদ্দেশ্যে একটি সামরিক জোট গঠন করে, বেশ কয়েকটি জোট গঠন করে, যার নেতৃত্ব দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা। এবং এর ফলে স্বাভাবিকভাবে রাশিয়াও পাল্টা জোট গঠন করবে, এটাই স্বাভাবিক। তো এই সমস্ত জোটগুলি নিয়ে আজকে প্রথমে আমরা জানব। প্রথমে জেনে নেব আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোটগুলি সম্পর্কে। সোভিয়েত আধিপত্য, যেটা প্রথমে বললাম, এবং পূর্ব ইউরোপে সাম্যবাদী চিন্তাধারা রোধের উদ্দেশ্যে ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ, এই দেশগুলি মিলে 1948 সালে প্রথমে একটা চুক্তি করে। এই যে দেশ, এটা হচ্ছে বেলজিয়াম। এই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে চুক্তি করে। কি চুক্তি করে? ব্রাসেলস চুক্তি, যার মূল উদ্দেশ্য
যুদ্ধের সময় পারস্পরিক সহযোগিতা করা। আমেরিকাও যে লক্ষ্য করে, আমরা ট্রুম্যান নীতিতে এর আগের ক্লাসে বলেছিলাম যে ইউরোপকে বা যারা মুক্ত গণতান্ত্রিকভাবে থাকতে চায়, পশ্চিমা বলয়ে থাকতে চায়, তাদেরকে যে কোনো সময় আর্থিক সাহায্য দিবে, ঠিক আছে, ইউরোপের পুনরুজ্জীবনের জন্য সাহায্য দেবে, আর্থিক টাকা দিবে, মার্শাল ঘোষণা করেছিল। তো আমেরিকা তখন উপলব্ধি করে সেই সময় এসে যে শুধুমাত্র অর্থনৈতিকভাবে সাহায্য করলে পাশ্চাত্য পশ্চিমা রাষ্ট্রগুলি নিরাপত্তা পাবে এমনটা নয়, সেই সঙ্গে তাদেরকে পারস্পরিকভাবে সামরিক সাহায্য করতে হবে, সামরিক সাহায্যের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এই প্রেক্ষাপট থেকে আমেরিকা কয়েকটি সামরিক চুক্তি, সামরিক জোট গঠন করার উদ্যোগী হয়, যার মধ্যে প্রথমেই যে জোটটা গঠিত হয় তার নাম আমরা সকলেই জানি, দেখতেই পাচ্ছেন, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো। এই ন্যাটো কবে গঠিত হয়? ন্যাটো 1949 সালে, 1949, নোট করে নিতে পারেন, 1949 সালের 4 এপ্রিল মাসের 4 তারিখে, 4 এপ্রিল 1949 সালে ন্যাটো গঠিত হয়। ওকে, কার উদ্যোগে? আমেরিকা উদ্যোগে। আচ্ছা, ন্যাটোর নাম ন্যাটো কেন হলো? এর পুরো নাম কি? ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, বা বাংলায় যদি বলি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে, ক্লিয়ার করে দিচ্ছি, এই যে অংশগুলো, এটা হচ্ছে আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, এটা দক্ষিণ আমেরিকা, এটা আফ্রিকা, এটা ইউরোপ মহাদেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশের আগে পর্যন্ত, উত্তর আমেরিকা মহাদেশ পর্যন্ত, এই যে উপরের অংশটা সার্কেল করে দিলাম, রেড সার্কেল, এই অংশটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। বোঝা গেল? উত্তর আটলান্টিক মহাসাগর। এবং আমরা প্রথম দিকে যে সমস্ত দেশগুলি নিয়ে ন্যাটো গঠিত হয়েছে দেখতে পাচ্ছি, সব দেশগুলি প্রায় কি এই যে উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশ। সেখান থেকেই মূলত এই নামটির সূত্রপাত, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ওকে, যখন প্রতিষ্ঠা হয় তখন ইউরোপ আমেরিকা মিলিয়ে মোট 12টা দেশ ন্যাটোর সদস্য হয়। কোন কোন দেশ? অ্যাট ফার্স্ট বেলজিয়াম, দ্বিতীয়ত কানাডা, তৃতীয়ত ডেনমার্ক, চতুর্থ ফ্রান্স, পঞ্চম আইসল্যান্ড, ষষ্ঠ ইটালি, অষ্টম লুক্সেমবার্গ, নবম নেদারল্যান্ডস, দশম নরওয়ে, একাদশ পর্তুগাল, দ্বাদশ ব্রিটেন এবং সর্বোপরি আমেরিকা। অর্থাৎ এই 12টা দেশ নিয়ে এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠিত হয় 1949 সালের 4 নভেম্বর। প্রথমে যে দেশটার নাম করলাম ব্রাজিল, এই বেলজিয়াম। ওকে, এই বেলজিয়ামের রাজধানীর নাম ব্রাসেলস। এই ব্রাসেলসে 48 সালে আমরা জানলাম ব্রাসেল চুক্তি হয়েছিল। তো এই ব্রাসেলসেই ন্যাটোর স্থায়ী সদর দপ্তর অবস্থিত। কোথায়? ব্রাসেলসে অবস্থিত ন্যাটোর স্থায়ী সদর দপ্তর। পরবর্তীতে 1952 সালে আবার গ্রিস, তুরস্ক, এই দুটি দেশ, এবং 1955 সালে পশ্চিম জার্মানি, আগে জার্মানি 2 ভাগে বিভক্ত ছিল, পশ্চিম জার্মানি ন্যাটোর সদস্যপদ লাভ করে। এবং যখন ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, সোভিয়েত ইউনিয়নের পতন হয়, তারপর আস্তে আস্তে অনেক দেশ ন্যাটোতে যোগ দেয়, যার মধ্যে 1997 সালে 20 মে অন্তর্ভুক্ত হয় পোল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র মতো বেশ কয়েকটি দেশ।
এবং এখন 2024 সালে প্রথম দিকে সর্বশেষ সুইডেন ন্যাটোর সদস্যপদ লাভ করে। সুইডেন টোটাল এখন ন্যাটোর সদস্য দেশ 32 হচ্ছে সদস্য দেশ। প্রতিষ্ঠা লগ্নে যদি বলে তো প্রতিষ্ঠা লগ্নে ছিল ন্যাটোর সদস্য 12টি, বর্তমানে 32। বোঝা গেল? যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, ন্যাটো গঠিত হলো, এর চুক্তি আছে বেশ কিছু, তার মধ্যে উল্লেখযোগ্য যদি কোনো রাষ্ট্র, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে কোনো রাষ্ট্র কোনোভাবে বৈদেশিক শত্রুর হামলা হয় কোনো একটা রাষ্ট্রে, 32টা দেশ আছে বর্তমানে, এই 32টা দেশের মধ্যে কোনো একটা দেশে যদি হামলা হয় তাহলে তারা ধরে নেবে তাদের দেশেও হামলা করা হয়েছে, এবং একটা দেশের ওপর হামলা হলে প্রত্যেকটা দেশ সেই দেশটাকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়বে। এটা হচ্ছে ন্যাটোর একটা গুরুত্বপূর্ণ নীতি। এছাড়াও পরস্পরকে বৈদেশিক শক্তির বিরুদ্ধে লড়ার জন্য অর্থনৈতিকভাবে সাহায্য করে এবং নিজেদের অর্থনৈতিক অগ্রগতি তারা পরস্পরের আমদানি রপ্তানির মাধ্যমে আর কি চেষ্টা করবে, অস্ত্র আমদানি রপ্তানি করবে ইত্যাদি ব্যাপারগুলো থাকছে। সেই সঙ্গে সঙ্গে কোনো নতুন যদি সদস্য ন্যাটোর পদ নিতে চায় সেক্ষেত্রে যে 32টা বর্তমান দেশ অনুযায়ী যারা যারা আছে তাদের সকলেরই অনুমোদন লাগবে, সকলের অনুমোদন লাগবে। যদি একটা উদাহরণ দিই, সাম্প্রতিককালের 2024 সালের ঘটনা, 23 সালের তখন আমরা জানি তার আগে থেকেই বর্তমান রাশিয়ার সঙ্গে ইউক্রেনের একটা যুদ্ধ শুরু হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। তো সেই প্রেক্ষাপটে সেখানকার এই যে বাল্টিক অঞ্চলের দেশগুলো আতঙ্কিত হয়ে পড়ে। ফিনল্যান্ড শান্তিপূর্ণ দেশ, সুইডেনের মতো দেশগুলি ন্যাটোর সদস্য পদ দাবি করে। ফিনল্যান্ডকে মেনে নিয়েছে, তুরস্ক, হাঙ্গেরি সব মেনে নিয়েছে, সব দেশই। 23 সালে ফিনল্যান্ড ন্যাটোর আনুষ্ঠানিক সদস্য হয়ে যায়, কিন্তু সুইডেনের ক্ষেত্রে যত বাধা, মেনে নিতে পারছে না। কে? তুরস্ক আর হাঙ্গেরি। কেননা এর আগেই বললাম নিয়ম অনুযায়ী সবাইকেই অনুমোদন দিতে হবে। এখানে দুজন দেশ বেঁকে বসেছে। তুরস্কের দাবি, এর দল প্রশাসনের দাবি, দেখো ভাই, তুমি আমার দেশের যে সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি যারা সন্ত্রাসী তাদেরকে তোমরা আশ্রয় দিচ্ছ, 1 নম্বর তোমরা ইসলামোফোবিয়ার প্রচার করছো ইত্যাদি কারণের জন্য দেখিয়ে আর কি তুরস্ক বেঁকে বসেছিল। অবশেষে জো বাইডেন সাহেব বুঝিয়ে সুঝিয়ে মাথায় হাত গুলিয়ে দিয়ে অস্ত্র দিয়ে এটা ওটা করে রাজি করিয়েছে, কিন্তু হাঙ্গেরি তাও বেঁকে বসেছিল। যাই হোক, শুভতি হলো এবং পরবর্তীতে 2024 সালের প্রথম দিকে অনুমতি দিয়ে দিল পার্লামেন্টে হাঙ্গেরি, এবং সব শেষে এখন বর্তমানে সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্য হয়ে যায় এবং ন্যাটোর সদস্য সংখ্যা 32 হয়। ক্লিয়ার? বেশ কিছু ক্ষেত্রে পদক্ষেপও নিয়েছিল, যুদ্ধ দিক থেকে, শান্তির দিক থেকে অনেক জায়গায় হামলা করেছে, সেই ইতিহাস অনেক বড়। হ্যাঁ, একটা ডিটেলসে ন্যাটো নিয়ে ক্লাস করব, সেখানে ডিটেলসে বলে দেব ন্যাটো কী, কেন, কোথায় কোথায় হামলা করেছিল, আমেরিকার মূল লক্ষ্য কী, ঠিক আছে? এছাড়াও আরও বেশ কিছু সংস্থা, সামরিক জোট ন্যাটো ছাড়াও গড়ে উঠেছিল আমেরিকার নেতৃত্বে। তার মধ্যে অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখযোগ্য একটা জোটের নাম হচ্ছে সিয়াটো। ওকে, ম্যাপটা দেখতে পাচ্ছেন আশা করছি। সিয়াটো বানানটা যদি লিখি, আমি এখানে লিখছি SEATO, সিয়াটো। এই সিয়াটোর ফুল ফর্ম সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন বা দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা। এই সংস্থাটি 1954 সালে গঠিত হয়। 1954 সিয়াটো গঠিত হয়।
দক্ষিণ পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাব থেকে মুক্ত রাখার জন্য। কেননা তখন সোভিয়েত ইউনিয়ন ছিল একদম আফগানিস্তান ভারত সীমানা পর্যন্ত, তাছাড়াও চীনেও ততদিনে কমিউনিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। একটা ভয় ছিল এলাকায় হয়তো দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়াকেও আগ্রাসন করে নেবে। সেই ভয় থেকে দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা গড়ে তোলে। এর সদস্য কারা ছিল? আমেরিকা, এই যে বেগুনি কালারের দেশগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে আমেরিকা, দ্বিতীয়ত এই দেশটা কী নাম? ব্রিটেন, তৃতীয়ত ফ্রান্স পরবর্তীতে যোগ হয়, ফ্রান্সও হবে, হ্যাঁ, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আমরা দেখতে পাচ্ছি নাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া দেওয়া আছে, আমি দক্ষিণ এশিয়াকেও ধরছি, কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া থেকে দেখছি মাত্র দুটো দেশ, থাইল্যান্ড আর ফিলিপিন্স। অন্যদিকে দক্ষিণ এশিয়া থেকে একটা দেশ, পাকিস্তান, আর বাদ বাকিগুলো পশ্চিমা কান্ট্রি রয়েছে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই কটা হচ্ছে সিয়াটোর সদস্য। কেন গড়ে উঠলো? এর আগে তো বললাম, দক্ষিণ পূর্ব এশিয়াকে কমিউনিজমের হাত থেকে, কমিউনিস্ট আগ্রাসন থেকে প্রতিহত করার জন্য। ওকে, যাই হোক, এছাড়াও আরও একটা জোট আছে, কেন আমি বলে দিচ্ছি সংক্ষেপে, তার নাম হচ্ছে সেন্টো। ওকে, এটা মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টে গঠিত হয়েছিল। সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, তার আগের নাম ছিল মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন, 1955 সালের। মূলত মধ্যপ্রাচ্যে রুশ আগ্রাসন এবং তেলের সম্পদকে রক্ষার জন্য এটা গড়ে উঠেছিল। ওকে, যার সদস্য ছিল ব্রিটেন, পাকিস্তান এবং ইরান। এরপর গুরুত্বপূর্ণ আরও একটি সংস্থা রয়েছে যেটা জানা খুব দরকার, তার নাম হচ্ছে আনজাস। কী নাম? আনজাস, স্পেলিং ANZUS, আনজাস। এই আনজাসটা গড়ে উঠেছিল কবে বাবু? 1951 সালে গড়ে ওঠে আনজাস। কাকে নিয়ে গড়ে ওঠে? আনজাস গঠিত হয় মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এই অঞ্চলটাকে কেন্দ্র করে, যার সদস্য আমেরিকা অবশ্যই, সেই সঙ্গে এ ফর অস্ট্রেলিয়া, এখানে মনে রাখার একটা সংক্ষেপে আছে, এ ফর অস্ট্রেলিয়া, NZ নিউজিল্যান্ড, US মানে ইউনাইটেড স্টেট বা আমেরিকা, এই তিনটে দেশকে নিয়ে গঠিত হয় আনজাস। আশা করছি বোঝাতে পারলাম মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট। এই কয়েকটা দরকার, আর দরকার নেই। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে, বলে দেব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো দ্বিতীয় আমাদের সামরিক জোট আমরা জানবো রাশিয়া থেকে, সোভিয়েত ইউনিয়ন, USSR তৎকালীন। আমেরিকা এতগুলো জোট করে ফেললো, সোভিয়েত ইউনিয়ন কি চুপচাপ বসে থাকবে? তারা ভাবছে যে রুশ আগ্রাসন হতে পারে, এটা ওটা হতে পারে। যখন এতগুলো আমেরিকার নেতৃত্বে জোট হয়ে গেল, কাজেই পূর্ব ইউরোপের দেশগুলি, চীন এবং সোভিয়েত ইউনিয়ন, একটু ভীতি হয়ে পড়লো তাদের মনে। তো আমাদেরকেও তো কিছু একটা করতে হবে, সামরিক জোট, আমাদেরকেও তো বাঁচতে হবে, নিরাপত্তাজনিত একটা আশঙ্কা তৈরি হলো। সেখান থেকেই সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বেশ কিছু সামরিক জোটের প্রতিষ্ঠা হতে শুরু করলো, যার মধ্যে প্রথমে আমরা জানব ওয়ারসো প্যাক্ট বা ওয়ারসো চুক্তি। মানচিত্রে দেখিয়ে দিচ্ছি, এই যে ওয়ারসো লেখা আছে না, ওয়ারসো জোট, এই ওয়ারসো প্যাক্ট মূলত রাশিয়ার নেতৃত্বে পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে, চীনকে নিয়ে গঠিত একটা জোট, যেটা 1955
1955 সালের 14ই মে 1955 সালের 14ই মে তৎকালীন পোল্যান্ডের ওয়ারশো শহরে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। তার জন্য নাম, পোল্যান্ডের রাজধানীর নাম ওয়ারশো, হ্যাঁ, তার নাম ওয়ারশো প্যাক্ট বা ওয়ারশো চুক্তি সংস্থা। এর সদস্য কে কে? অফকোর্স অবশ্যই সোভিয়েত ইউনিয়ন, বৃহত্তর সোভিয়েত ইউনিয়ন হবেই, ঠিক আছে। পোল্যান্ড, এখানে হয়তো দেখতে পাচ্ছে না, পূর্ব ইউরোপের একটা দেশ পোল্যান্ড। সেই সঙ্গে সঙ্গে আরও দেশ আছে যার মধ্যে উল্লেখযোগ্য রোমানিয়া, উল্লেখযোগ্য বুলগেরিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, অ্যালবেনিয়া, উল্লেখযোগ্য পূর্ব জার্মানি, যেটা পশ্চিম জার্মানি, এটা পশ্চিমা জোটে চলে গেছে, পূর্ব জার্মানিটা আছে, পূর্ব জার্মানি। এছাড়াও হাঙ্গেরি, গুরুত্বপূর্ণ, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, গুরুত্বপূর্ণ, চেকোস্লোভাকিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং গণপ্রজাতন্ত্রী চীন। এই দেশগুলি, অর্থাৎ কী কী পেলাম? সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, অ্যালবেনিয়া, ইস্ট জার্মানি, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, চীন, টোটাল 9টা দেশ পেলাম। এই দেশগুলিকে নিয়েই মূলত গড়ে ওঠে ওয়ারশো চুক্তি সংস্থা। চুক্তিতে বলা হয় সদস্য রাষ্ট্রগুলি তাদের সেনাবাহিনী একটি সম্মিলিত কমান্ডের অধীনে রাখবে, সেনাবাহিনীদেরকে সম্মিলিত একটা জোটের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে রাখবে। চুক্তিভুক্ত দেশগুলি কোনো বহিঃশক্তি দ্বারা আক্রান্ত হলে একে অপরকে সাহায্য করবে, ন্যাটোর মতো। চুক্তিভুক্ত সদস্য রাষ্ট্রগুলির অন্য কোনো সামরিক চুক্তিতে আর যোগ দিতে পারবে না, কমিউনিজম ছাড়া অন্য কোনো এতে, ঠিক আছে। সদস্য পদ প্রত্যাহারের ব্যাপারটা আছে পরবর্তীতে। ওয়ারশো চুক্তিভুক্ত দেশগুলির মধ্যে আমরা সদস্য পদ প্রত্যাহারের বিষয়টি দেখতে পাই। হাঙ্গেরি এবং চেকোস্লোভাকিয়া চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ভাবছিল, হ্যাঁ, তো সেই সময় রাশিয়া মানে সোভিয়েত ইউনিয়ন সামরিক শক্তি প্রয়োগ করে সেটা প্রতিহত করেছিল। অবশ্য অ্যালবেনিয়া কম শক্তিশালী হওয়ার পরও 1968 সালে চুক্তি থেকে বেরিয়ে আসা একটা চেষ্টা করেছিল এবং বেরিয়ে আসতে পেরেছিল পরবর্তীতে। যাই হোক, এর পরবর্তীতে পরে আবার ওয়ারশো চুক্তির আগেই 1949 সালে লিখছি এখানে দেখবেন 1949 সালে জানুয়ারি মাসে কমিকন গঠন করে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, কাউন্সিল বা কমিকন, পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা গঠন করে কে? রাশিয়ার নেতৃত্বে। এটি একটি সামরিক অর্থনৈতিক সংস্থা মনে হচ্ছে, তবে এটা সামরিক সংস্থার কিন্তু কাজ করত বা সামরিক সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, ঠিক আছে। এ হচ্ছে মোটামুটি এক কথায় যদি বলি সংক্ষেপে সামরিক জোট। রাশিয়ার দুটো পেলাম আমরা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ওয়ারশো প্যাক্ট 1955 সালের 14ই মে, কমিকন 1949 সালে জানুয়ারি মাসে। এগুলো আপনারা পারলে নোট করে নেবেন পজ করে করে। তবে একটা কুইক রিভিউ নিয়ে দিই আবার, আমেরিকার নেতৃত্বে কী কী হয়েছে, রাশিয়ার নেতৃত্বে কী কী হয়েছে, কুইক রিভিউ এক নজরে। অ্যাট ফার্স্ট, ওকে, 1949 সালে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আমেরিকাতে হয়। সদস্য দেশ বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, ব্রিটেন, আমেরিকা। সিয়াটো 1954 আমেরিকার নেতৃত্বে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, থাইল্যান্ড, ফিলিপাইন্স। সেনেটো আমেরিকার নেতৃত্বে 1955 সালে ব্রিটেন,
পাকিস্তান, ইরান। আনজাস আমেরিকার নেতৃত্বে গঠিত হয়। আনজাস খুবই গুরুত্বপূর্ণ একটি জোট 1951 সালে। সদস্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা। কমিকন রাশিয়ার নেতৃত্বে 1949 সালে, সমস্ত কমিউনিস্ট রাষ্ট্র। ওয়ারশো প্যাক্ট 1955 সাল, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, ইস্ট জার্মানি, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া এবং চীন। এই হচ্ছে মোটামুটি সামরিক জোট। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এরপর আলোচনা করব এফেক্ট, আমরা ইম্প্যাক্ট সম্পর্কে আলোচনা করব। ইম্প্যাক্ট অফ কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াইয়ের প্রভাব, ইম্প্যাক্ট আমরা আলোচনা করার চেষ্টা করব। এবার দেখুন ইম্প্যাক্টটা। ঠান্ডা লড়াই সমগ্র বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক দিককে বিশেষভাবে প্রভাবিত করেছিল। বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলির ওপর একটা বিশেষ প্রভাব পড়েছিল, থার্ড ওয়ার্ল্ড। এটা এই চ্যাপ্টারের মধ্যে আছে, পরবর্তীতে আলোচনা করব। তো কি কি প্রভাব, ইম্প্যাক্ট ছিল আমরা একটু জেনে নিই সংক্ষেপে। প্রথমত, সামরিক জোট গঠন হয় বেশ কয়েকটি ঠান্ডা লড়াইয়ের পরিপ্রেক্ষিতে। অস্ত্র প্রতিযোগিতা বৃদ্ধি পায়। ঠান্ডা লড়াইয়ের প্রকৃতিতে ন্যাটো শিবির, ওয়ারশো শিবিরের মধ্যে যেহেতু যুদ্ধের একটা আবহ সৃষ্টি হয়, তাই অস্ত্র প্রতিযোগিতা, কে কত অস্ত্র প্রতিযোগিতা করতে পারো, বানাতে পারো, দেখা যাক। একদম অস্ত্র প্রতিযোগিতার খেলায় মেতে যায় দুই জোটি। হ্যাঁ, এবং সে সঙ্গে সঙ্গে পরমাণু অস্ত্র কর্মসূচিও বৃদ্ধি করে। আন্তর্জাতিক বিরোধের সৃষ্টি হয় অনেকগুলি, আমরা আলোচনা করব। সুয়েজ সংকট, কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, তারপরে আপনার বার্লিন সংকটের মতো বিভিন্ন সংকটগুলি একে একে আলোচনা করব। বার্লিন প্রাচীরের ধ্বংস হয় 1989 সালে। বার্লিন প্রাচীরকে ভেঙে দেওয়া হয়, কীভাবে হলো সেটা জানবো পরের ক্লাসে। সোভিয়েত রাশিয়ার ভাঙন হয় 1991 সালে। সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। অনেক বাল্টিক রাজ্য সোভিয়েত ইউনিয়ন থেকে অনেকগুলি স্বাধীনতা লাভ করে, তার মধ্যে লাতভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া উল্লেখযোগ্য। হ্যাঁ, একমেরুকেন্দ্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় আমেরিকার নেতৃত্বে। একমেরুকেন্দ্রিক রাজত্ব, যদিও বা বর্তমানে একমেরুকেন্দ্রিক রাজত্ব থেকে সেটা বহুমেরুতার দিকে অগ্রসর হচ্ছে। এছাড়াও কমিউনিজমের পতন হয়। সোভিয়েত রাশিয়ার পতনের সঙ্গে সঙ্গে কমিউনিজমের পতন ঘটে এবং একমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার সৃষ্টি হয়। এই হচ্ছে মোটামুটি ইম্প্যাক্ট অফ কোল্ড ওয়ার। আমরা ঠান্ডা লড়াইয়ের প্রভাব হিসাবে এগুলি আমরা নিজেরাই অনুধাবন করতে পারছি আর কি বলবো, নিজেরাই জানি। ঠিক আছে, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার আলোচনার মূল বিষয় পর্ব থাকবে আমাদের বার্লিন ক্রাইসিস নিয়ে। বার্লিন সংকট গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বার্লিন সংকটটা, এবং সেই সঙ্গে সঙ্গে সুয়েজ সংকট। এই দুটো আলোচনা করতে করতে ভিডিও মোটামুটি 1.5 ঘন্টার হবে। ধৈর্য সহকারে দেখতে হবে। ক্লাসগুলি করুন, এসএসসি পরীক্ষা হোক, নেট সেট পরীক্ষা হোক, এই যে টপিকগুলো আলোচনা করছি বিশেষ করে ইন্টারন্যাশনাল রিলেশনের, ক্লাস 11-12 জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এসএলএসটি থেকে শুরু করে, এবং আমাদেরকে জানতে হবে বর্তমানে এইসব জিনিসগুলো। পরবর্তীতে আবার বিস্তারিত টপিক ধরে ধরে আলোচনা করব, যদি আপনারা চান কমেন্ট করে জানাবেন। প্রথমে আলোচনা করব বার্লিন সংকট, দ্য বার্লিন ক্রাইসিস। কীভাবে হলো দেখুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অখণ্ড জার্মানি, রাজধানী বার্লিন মূলত ইউরোপের কেন্দ্রভূমিতে অবস্থিত ছিল। 1939 সাল থেকে আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবশ্য 1945 সালে মিত্রশক্তি জয়লাভ করে, এবং 1945 সালের 2 মে 1945, 2 মে 1945 কী হয়, বার্লিনের পতন ঘটে। কেননা জার্মানি অক্ষশক্তি ছিল, এর আগে প্রথম ক্লাসে বলেছিলাম, তাই জার্মানি হেরে গেল। এবং 17 মে জার্মানি চূড়ান্তভাবে আত্মসমর্পণ করে।
17 মে জার্মানি আত্মসমর্পণের মাধ্যমে মিত্রশক্তি পুরো জার্মানিটা দখল করে নিল। মিত্রশক্তি জার্মানি দখল করে নিল। মিত্রশক্তিতে কে কে ছিল আমরা জানি। রাশিয়া ছিল, মানে সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন ছিল, ফ্রান্স ছিল, আমেরিকা ছিল। অক্ষশক্তিতে ছিল ইটালি, জার্মানি এবং জাপান। যাই হোক, দখল করে নিল। আগের সিদ্ধান্ত অনুসারে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া লাল ফৌজকে আর কি বার্লিন দখল করে নেয় আর কি। এবং 1945 সালের যে ফেব্রুয়ারি মাসে ইয়াল্টা সম্মেলন হয় আগেই, সেই ইয়াল্টা সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জার্মান ভূখণ্ড আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার মধ্যে 4 ভাগে ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে 4 ভাগে বিভক্ত হয়ে যায় ইয়াল্টা সম্মেলন অনুযায়ী 1945। এবং প্রত্যেকেই নিজ অধিকৃত অঞ্চলে পৃথক পৃথক শাসন ব্যবস্থা চালু রাখতে পারবে এবং রাখে। জার্মানির রাজধানী সমগ্র বার্লিন শহরটি রাশিয়ার অধিকৃত অঞ্চলের মধ্যে পড়ে এবং উক্ত শহরের 4টি রাষ্ট্রের মধ্যেই বিভক্ত হয়ে যায় বার্লিন। 4টি রাষ্ট্র আবার এই বার্লিন পেয়ে যায়, বিভক্ত হয়ে যায় আলাদাভাবে। কীভাবে দেখাচ্ছি। এটা নিয়ে অনেক সমস্যা দেখা যায়, কেননা পশ্চিমা দেশগুলির অধীনস্থ বার্লিনের অংশ রুশ অধিকৃত জার্মান ভূখণ্ডে দ্বারা বেষ্টিত ছিল। এমনকি পশ্চিমা দেশগুলি ছিল তাদের অধিকৃত অঞ্চল থেকে তাদের বার্লিনের দূরত্ব ছিল অনেক অনেক বেশি। ফলে পশ্চিম জার্মানির অধিকৃত অঞ্চল থেকে বার্লিনে তাদের নিজ নিজ অঞ্চলে কিভাবে যোগাযোগ করবে তা নিয়ে অনেক একটা জটিলতার সৃষ্টি হয় এবং একটা বিরোধপূর্ণ সমস্যার সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়, কিভাবে বার্লিন বিভক্ত হয়, কিভাবে এর ধারাবাহিকতা প্রসারিত হয়েছে ইত্যাদি বিষয়গুলি নিয়ে থাকছে এবারের পর্ব। দেখতে থাকুন। আগেই বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হটস্পট ছিল জার্মানি এবং ইয়াল্টা সম্মেলন অনুযায়ী মিত্রশক্তির 4টি দেশ জার্মানিকে বিভক্ত করে নেয় নিজেদের মতো। এই হচ্ছে জার্মানির মানচিত্র। এটা থেকে শুরু করে এই যে এটা পুরোটাই হচ্ছে জার্মানি। এখানে দেখছি 4টে আলাদা আলাদা রং, তাই তো? এই 4টে রঙের দেশগুলি আলাদা আলাদাভাবে ভাগ করে নেয়। উত্তর অংশটা পায় ব্রিটেন, একদিক পায় পূর্ব অংশটা পায় সোভিয়েত ইউনিয়ন, পশ্চিমের দিকটা পায় ফ্রান্স এবং দক্ষিণটা পায় আমেরিকা। কিভাবে বিরোধের সৃষ্টি হলো একটু জানার চেষ্টা করি। রাশিয়া জার্মানিতে তার অধিকৃত ভূখণ্ডের ওপর দিয়ে আমেরিকা, ইংল্যান্ড ও ফ্রান্সকে আপাতত যাতায়াতের রাস্তা দিলেও জার্মানিকে কেন্দ্র করে কিছুদিনের মধ্যেই পশ্চিমা কান্ট্রিগুলির সঙ্গে রাশিয়ার তীব্র বাদানুবাদ এবং বিরোধ সৃষ্টি হয়। কী কী কারণে বিরোধগুলোর সৃষ্টি হয়েছিল একটু জেনে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর বার্লিন মাঝে আগেই তো বললাম। কারণ নম্বর 1, রাশিয়ায় সমগ্র জার্মানিতে রুশ প্রভাব সৃষ্টি করে একটি কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল পুরো জার্মানির মধ্যে, কিন্তু পশ্চিমা শক্তি তাতে রাজি হবে না, স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয়ত, রাশিয়া জার্মানির কাছ থেকে যথেষ্ট পরিমাণে ক্ষতিপূরণ লাভের আশা করেছিল, প্রথম ক্লাসে বলেছিলাম, কিন্তু পশ্চিমা শক্তি তাতে আপত্তি জানায়, অনাগ্রহ দেখায়, ফলে সেটা আর করে উঠতে পারেনি। তৃতীয় কারণ, জার্মানি তথা বার্লিন, রাজধানী বার্লিনে নিজ নিজ আধিপত্য প্রতিষ্ঠার বিষয়ে পশ্চিমা শক্তিবর্গ সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়।
জার্মানির শাসনের উদ্দেশ্যে গঠিত নিয়ন্ত্রণ পরিষদে তা নিয়ে অনেক উত্তপ্ত বাক্য বিনিময়ের পর রাশিয়ার প্রতিনিধি পরিষদ ছেড়ে বেরিয়ে যায়। এটা হয় 1948 সালের 20 মার্চ। মার্চ মাসের 30 তারিখ 1948 পশ্চিমা দেশগুলিকে জানিয়ে দেয় যে 1 এপ্রিল থেকে বার্লিনে অবস্থিত, এপ্রিল মাসের 1 তারিখ থেকে বার্লিনে অবস্থিত পশ্চিমী সামরিক যানগুলি রাশিয়ার অধীনে আসবে। স্বাভাবিকভাবে পশ্চিমা কান্ট্রিগুলি বিরোধিতা করবে। 1948 সালের 22 জুন রাশিয়া ঘোষণা করে এবং 23 জুন থেকে রাশিয়া তার অধীনস্থ জার্মানিতে একই মুদ্রা ব্যবস্থা চালু করে। পশ্চিমা দেশগুলির জন্য সমস্যার সৃষ্টি হয়। কেন? এই যে দেখুন, জার্মানি, আমি বার্লিনটা এখানে আছি, হ্যাঁ, একটু দেখুন, হ্যাঁ, এটা বার্লিন শহর। বার্লিনটা কোথায় অবস্থিত? এটা তো রাশিয়ার অংশের মধ্যে। এটাকে আবার এইভাবে 4 ভাগে, আমি সাপোজ দেখাচ্ছি, 4 ভাগে ভাগ করা হয়েছে। এই অংশটা পেল আবার রাশিয়া, এটা পেল ব্রিটেন, এটা পেল ফ্রান্স, এটা পেল আমেরিকা। এভাবে 4 ভাগে ভাগ হয়ে যায়। এটা যেহেতু রাশিয়ার মধ্যে অবস্থিত, রাশিয়া তখন বেঁকে বসছে, না ভাই, আমার অংশে অবস্থিত, কাজে আমার এখানে অভিন্ন মুদ্রা ব্যবস্থা থাকবে, অভিন্ন, আমি যান চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করবো, তোমরা কী করবা দেখে নাও। কাজেই বড়সড় বেকায়দায় পড়ে গেল পশ্চিমা শক্তিগুলো। কিছুই করার নেই, কেননা ভূখণ্ডটার তো এর কী বলে, রাশিয়ার নিয়ন্ত্রিত জার্মানি। কাজেই এই অংশগুলি হতে পারে পশ্চিমাদের, কিন্তু একটা আবদ্ধ, অবরোধের মধ্যে পড়ে গেল, এক কথা যদি বলি, অবরোধের মধ্যে। তো বার্লিন সংকটটা কিভাবে এগিয়ে গেল জেনে নিই। এই যে নিজস্ব মুদ্রা, বার্লিনে পশ্চিমা দেশগুলির নিজস্ব মুদ্রা সংস্কার করার ঘটনায় রুশ রাষ্ট্রপ্রধান স্ট্যালিন ক্রুদ্ধ হয়ে যায়, আলাদা ক্রুদ্ধ হয়ে ওঠেন। কেননা এখানে যখন রাশিয়া বললো, তখন তারাও, পশ্চিমা কান্ট্রিগুলো এখানে আলাদা নিজের মুদ্রা চালু করার ব্যবস্থা করলো। ক্রুদ্ধ হওয়ার পরই রাশিয়া বার্লিনের পশ্চিম অধিকৃত অঞ্চলে সাধারণ মানুষের ওপর তীব্র চাপ সৃষ্টি করে এবং তাদের দিয়ে পশ্চিমা শক্তিগুলিকে বার্লিন ত্যাগ করে পশ্চিমা এই 3টে কান্ট্রি, ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা চলে যায়, তার উদ্যোগ নেয়, চাপ দেওয়ার চেষ্টা করে। অবশেষে সমগ্র বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাশিয়া 24 তারিখে, জুলাই মাসের 24 তারিখ 1948 সালে ঘটনা বলছি, 24 জুলাই মানে তো 24/7, ঠিক আছে, বার্লিনে প্রবেশের সড়কগুলিতে অবরোধ শুরু করে। এটা কি রাশিয়ার মধ্যে আছে পুরো বার্লিনটা, তো চারিদিক দিয়ে তো পশ্চিমাদের প্রবেশ করতে হবে, সে প্রবেশ মুখে অবরোধ সৃষ্টি করলো। ইতিহাসে এই ঘটনা বার্লিন অবরোধ নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ বার্লিন অবরোধ। কি হলো? সমগ্র রুশ আধিপত্য প্রতিষ্ঠার জন্য এই বার্লিনের, যেহেতু এটা রাশিয়ার মধ্যে অবস্থিত, 24 জুলাই 1948 সাল বার্লিনের প্রবেশপথের যে সড়কগুলি, সেখানে অবরোধ সৃষ্টি করলো কে? রাশিয়া। এটা ইতিহাসে বার্লিন অবরোধ নামে পরিচিত। ফলে বার্লিনের 20 লক্ষ মানুষ, এই অবরোধের কারণে 20 লক্ষ মানুষ অনাহার এবং বিনা চিকিৎসার মুখোমুখি হয়ে যায়। পশ্চিম অংশে যেগুলো আছে, বিনা চিকিৎসায় একটা মুখোমুখি হয়ে যায়। আমেরিকা সব পশ্চিমারা কি বসে থাকবে এই অবস্থায়? কখনো নয়, কোনো দিনও নয়। তারা একটা অভিনব কাণ্ড ঘটল। রাশিয়ার এই অবরোধের পরিপ্রেক্ষিতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা যে সমস্ত কান্ট্রিগুলি ছিল, বিশেষ করে ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, এরা অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়ে বার্লিনে তাদের ন্যায্য অধিকার রক্ষার চেষ্টা চালায়।
ভালো কথা। টানা দীর্ঘ 11 মাস ধরে আকাশপথে, বোঝা গেল, দীর্ঘ 11 মাস ধরে আকাশপথে বার্লিনে খাদ্য, ঔষধ, তেল, কয়লা প্রভৃতি সরঞ্জামের যোগান দেয়, প্রভৃতি সরঞ্জামের জোগাড় দিতে থাকে। এ হচ্ছে বার্লিন, এ হচ্ছে বার্লিন শহর। ওকে, 4টে ভাগ আছে। এই যে দেখতে পাচ্ছেন, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে কী করা হচ্ছে, সড়কপথে তো যেতে পারবে না অবরোধের কারণে, আকাশ থেকে এয়ারলিফটের মাধ্যমে, আকাশ থেকে প্রয়োজনীয় সামগ্রী 11 মাস ধরে দিয়েছে আমেরিকার নেতৃত্বে, ওষুধ, তেল, কয়লা থেকে যা যা দরকার সব কিছু। এই ঘটনার ইতিহাসে বার্লিন এয়ারলিফট, খুবই ভালো প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়, বার্লিন এয়ারলিফট নামে পরিচিত। বার্লিন এয়ারলিফট, বার্লিন এয়ারলিফট নামে পরিচিত। 11 মাস ধরে করলো। অবশেষে রাশিয়া বাধ্য হয়ে এই অবরোধ প্রত্যাহার করে নেয় 1949 সালের 12 তারিখ মে মাসের, 1949 সালের 12ই মে 1949 সালে বাধ্য হয়ে অবরোধ তুলে নেয়। একটা বড়সড় বিরোধ আমরা দেখতে পেলাম বার্লিন অবরোধকে কেন্দ্র করে, যেটা 24শে জুলাই 1948 সালে শুরু হয় এবং শেষ হয় 12ই মে 1949 সালে, দীর্ঘ 11 মাস। এবং অভিনব কায়দায় 11 মাস ধরে আমেরিকার নেতৃত্বে পশ্চিমারা বার্লিন এয়ারলিফট, আকাশপথে প্রয়োজনীয় রসদ তাদেরকে দেয়, বার্লিনবাসীকে দেয়। এর ফলে তৈরি হয় পৃথক পরবর্তীতে পশ্চিম ও পূর্ব জার্মানি, পূর্ব এবং পশ্চিম জার্মানি। কিভাবে হলো দেখে নিই। তো জার্মানি মুছে দিচ্ছি, দেখুন, রাশিয়ার আগ্রাসনের জবাবস্বরূপ পশ্চিমা শক্তিবর্গের দখলে থাকা অঞ্চলগুলিকে নিয়ে, পশ্চিমা দখলে কী কী আছে, ব্রিটেনের ভূমি, আমেরিকার ভূমি আর ফ্রান্সের ভূমি। এই অঞ্চলগুলিকে নিয়ে ফেডারেশন রিপাবলিক অফ জার্মানি বা পশ্চিম জার্মানি গঠন করা হয়। ফেডারেশন, সীমানা করে দিই, সুবিধা হবে বুঝতে আপনাদের। ওকে, ফেডারেশন রিপাবলিক অফ জার্মানি বা পশ্চিম জার্মানি আত্মপ্রকাশ ঘটে। এটা মে মাসে অবরোধ করে তুলে নেয় 12ই মে। এই ঘটনাটা হয় 21শে মে 1949। 21শে মে 1949 সালে এক কথায় ফেডারেশন রিপাবলিক অফ জার্মানি বা পশ্চিম জার্মানির জন্ম হয়। কবে? 21শে মে 1949 সালে, 1949 সালে রাজধানী রাখা হয় এই অঞ্চলে, বার্ন। ওকে, বার্নে। এর পরিপ্রেক্ষিতে বাধ্য হয়ে রাশিয়া অক্টোবর মাসে পৃথক পূর্ব জার্মানিতে জার্মান গণতান্ত্রিক সরকার জিআরডি জার্মান গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। জার্মান গণতান্ত্রিক সরকার জিআরডি, ব্লু কালারে করি, এই যে দেখুন, এই অঞ্চলটাতে প্রতিষ্ঠিত হয় জিআরডি, বার্লিন রাজধানী হয়। ওকে, রাজধানী রাখা হয় বার্লিনকে। পশ্চিম জার্মানির আমেরিকার প্রতি এবং পূর্ব জার্মানি রাশিয়ার প্রতি আনুগত্য দেখাতে থাকে। এর ফলে এরপর কি হয়, স্ট্যালিনের মৃত্যু হয়ে যায় 1953 সালে। তারপর স্ট্যালিন যখন মারা যায়, রাশিয়ার শাসক, বার্লিন সমস্যা আরও জটিল হয়ে পড়ে। বার্লিন সমস্যা আরও জটিল হয়ে যায়। 1958 সালে সোভিয়েত রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভ বার্লিনের যেহেতু সবার ছিল, সমস্ত বিদেশি সেনা অপসারণের দাবি জানায়
সমস্ত বিদেশি সেনা অপসারণের দাবি জানালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়, জটিল হয়ে যায়। কিছুদিন পর সোভিয়েত রাশিয়া পূর্ব জার্মানির যে সমস্ত বাসিন্দারা ছিল, সেই পূর্ব জার্মানির বাসিন্দাদের পশ্চিম জার্মানিতে যাওয়া আসায় নিষেধাজ্ঞা আরোপ করে এবং পূর্ব এবং পশ্চিম জার্মানির বাসিন্দাদের এই যে অঞ্চলের মধ্যে, অর্থাৎ বার্লিনের মধ্যে, পশ্চিম এবং পূর্ব বার্লিনের মধ্যে কংক্রিটের প্রাচীর তৈরি করে। কারণ ওই অঞ্চলটা যেহেতু তাও ওদের অংশই ছিল ইয়াল্টা সম্মেলন অনুযায়ী। এই বার্লিন বড় করে দেখাচ্ছি, হ্যাঁ, এই বার্লিনের মাঝে পূর্ব দিকটা আর পশ্চিম দিকে কংক্রিটের একটা প্রাচীর তৈরি করে। এটাও পরীক্ষায় আসে 1961 সালে বার্লিন প্রাচীর কবে দেওয়া হয়? বার্লিন প্রাচীর দেওয়া হয় 61 সালে। এইভাবেই বার্লিন সমস্যা চলতে থাকে। যাই হোক, জার্মানির অনৈক্যের প্রতীক, ঐক্যহীন জার্মানির প্রতীক অবশেষে ধ্বংস করা হয়। কবে? দেখে নিন, 1 মিনিট। এই সমস্ত অনৈক্যের প্রতীক এটা ধ্বংস করা হয় কবে? ধ্বংস করা হয় 1989 সালে, 1989, 19 নভেম্বর মাস, 9 নভেম্বর 1989 সালে সমস্ত অমঙ্গলের প্রতীক, জার্মান অনৈক্যের প্রতীক বার্লিন প্রাচীরকে ধ্বংস করে দেওয়া হয়। কারা করে? সাধারণ জনগণ। গণরোষে ধুলোসিত হয়ে যায় সেই প্রাচীর, কংক্রিটের প্রাচীর। জার্মান জনমতের চাপে বৃহৎ শক্তিদ্বয় 1990 সালের 3রা অক্টোবর, এখানে লিখে, হ্যাঁ, 1990 সালের 3রা অক্টোবর, 3 অক্টোবর ওসিটি, 3 অক্টোবর 1990 সালে পশ্চিম এবং পূর্ব জার্মানিকে আবার ঐক্যবদ্ধ করে পৃথক জার্মান প্রজাতন্ত্রের আত্মপ্রকাশ ঘটে। ঐক্যবদ্ধ জার্মানির আত্মপ্রকাশ ঘটে 3রা অক্টোবর 1990 সালে। এবং ঐক্যবদ্ধ জার্মানির চ্যান্সেলর হন, জার্মান চ্যান্সেলর, আমাদের প্রধানমন্ত্রী বলে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, সেরকম জার্মানির জার্মান চ্যান্সেলর হন হেলমুট কোল। নামটা পরীক্ষা আসে, লিখে দিই, হ্যাঁ, দেখে নাও। হেলমুট কোল, ওকে, হেলমুট কোল। এর মাধ্যমে পূর্ব জার্মানির রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের অবলুপ্তিকে একটা বিশেষ নামে আখ্যায়িত করেছিলেন। হ্যাঁ, ভালো লাগবে শুনলে। অশ্রুহীন বিদায় যাত্রা হিসাবে তিনি আখ্যা দিয়েছিলেন, অভিমত পোষণ করেছিলেন। তখন যে রাষ্ট্র ছিল, পূর্ব জার্মানির রাষ্ট্রপ্রধান ছিল, তিনি কী বলেছিলেন? এই মিলনকে, পূর্ব জার্মানি পশ্চিম জার্মানিতে মিশে যাওয়াকে অশ্রুহীন বিদায় যাত্রা। কাজেই আমরা দেখতে পাচ্ছি 1989 সালের 9 নভেম্বর গণরোষে বার্লিন প্রাচীর ধ্বংস করা হচ্ছে এবং 1990 সালে 3রা অক্টোবর পৃথক ঐক্যবদ্ধ জার্মানির সৃষ্টি হচ্ছে। রাষ্ট্রপ্রধান হচ্ছে, চ্যান্সেলর হচ্ছেন হেলমুট কোল। এই হচ্ছে বার্লিন সংকটের সংক্ষিপ্ত রূপরেখা। আশা করছি একটু হলে বোঝাতে পেরেছি। সমস্যা থাকলে কমেন্ট করবে, আবার পরবর্তীতে আলোচনা করে দেওয়া হবে। আর একটি টপিক রয়েছে গুরুত্বপূর্ণ ইতিহাসে, সুয়েজ সংকট, সেটিও আলোচনা করব। সুয়েজ খালকে কেন্দ্র করে লড়াই, সুয়েজ সংকট, দ্য সুয়েজ ক্রাইসিস। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার মিশরে নিজেদের একটা তাবেদার সরকার প্রতিষ্ঠা করেন এবং
তাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করে। কেন বলো তো? মিশর তার আগে পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অংশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য হেরে যায়, তারপর ভাগ করে দেওয়া হয়। তো সেখানে মিশরকে স্বাধীনতা দিলেও তাদের উপর তাবেদার সরকার রাখা হয় সেখানে। কিন্তু ব্রিটেনের বিরুদ্ধে মিশরের জাতীয়তাবাদী আন্দোলন চলতেই থাকে। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও মিশরে ব্রিটেনের যে আধিপত্য, সে আধিপত্য নিয়ে তীব্র জনরোষ, তীব্র আন্দোলন চলতে থাকে। 1952 সালে একটা সামরিক অভ্যর্থনের মাধ্যমে জেনারেল নেগুইভ মিশরের শাসন ক্ষমতা নিয়ে নেয়। তিনি মিশরের শাসন ক্ষমতা দখল করে নেন। তাকে ক্ষমতাচ্যুত করে তার সহযোগী জামাল আবদেল নাসের 1954 সালে মিশরের ক্ষমতা দখল করে নেয়। 1952-তে কী দেখলাম? একটা অভ্যর্থন করে জেনারেল নেগুইভ ক্ষমতা নিচ্ছেন। তার সহযোগী 1954 সালে আবার এসে তার কাছ থেকে ক্ষমতা নিয়ে মিশরের রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিচ্ছেন। এবং পরবর্তীতে নির্বাচন হয় 1956 সালে, এবং সেই নির্বাচনে নাসের জয়ী হচ্ছেন, রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হচ্ছেন। এবার কিভাবে পশ্চিমা শক্তির সঙ্গে নাসের তথা মিশরের বিরোধ হলো, সুয়েজ খাল কিভাবে আন্তর্জাতিক রাজনীতির তৎকালীন হটস্পটে পরিণত হলো, আমরা এবার বিস্তারিত জানব। ওকে, পরবর্তীতে বলে রাখছি সুয়েজ সংকট নিয়ে একটি পৃথক ডকুমেন্টারি প্রকাশ করব ইউটিউব চ্যানেলে, অবশ্যই সেগুলি দেখবেন। আর এখন থেকে আমাদের এই চ্যানেলটা একটু ফলো করবে ক্লাস করার পাশাপাশি। সেখানে আন্তর্জাতিক নিউজ, ইন্টারন্যাশনাল ইস্যুগুলি বিশেষ করে ইন্টারেস্টিং লাগবে, দেখবে প্রতিদিনের সেগুলি তুলে ধরার চেষ্টা করা হবে। প্লাস সেই সঙ্গে সঙ্গে নেটসেট তো থাকছেই, বিভিন্ন ডকুমেন্টারি বিশেষ করে আন্তর্জাতিক হট টপিকগুলির ওপর, গুরুত্বপূর্ণ সেগুলির ওপর, আন্তর্জাতিক সম্পর্কের ওপর ভিত্তি করে, পলিটিক্স এর ওপর ভিত্তি করেই সেগুলি প্রস্তুত করা হবে। ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে ইসরায়েল ইরান ওয়ার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুগুলো তুলে ধরার চেষ্টা করব ডকুমেন্টারি আকারে। যাই হোক, পশ্চিমা শক্তিবর্গের সঙ্গে নাসেরের কীভাবে বিরোধ সৃষ্টি হলো জেনে নেব। জামাল আবদেল নাসের 1956 সালে মিশরের রাষ্ট্রপতি হয়, তার আগে 54 সালে ক্ষমতা দখল করে। তারপর থেকেই পশ্চিমা শক্তির সাথে আর কি সম্পর্কের অবনতি হয়। তার আগে যদিও বা মিশরের তাবেদার সরকার ছিল পশ্চিমাদের, এবং মিশরের সঙ্গে পশ্চিমাদের একটা লহরম বহরম ভালো একটা সম্পর্ক ছিল। কেন সম্পর্ক খারাপ হতে থাকলো? তার কারণ আছে, এমনি কিছু হয় না, কারণ ছাড়া কার্য হয় না। প্রথমত 1936 খ্রিস্টাব্দে মিশরের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তির দ্বারা ব্রিটেন মিশরের সুয়েজ খাল রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে 1956 সাল পর্যন্ত অঞ্চলে ব্রিটিশ সেনা মোতায়েনের অধিকার পেয়ে যায়। 1 নম্বর কারণ, ভালো করে বুঝবেন। 1 নম্বর কারণ কি? 1936 সালে একটা চুক্তি হয় মিশরের সাথে, কার? ব্রিটেনের। সেই চুক্তি অনুযায়ী সুয়েজ খালটাকে রক্ষা করার দায়িত্ব পাবে কে? ব্রিটিশ সেনা। কত সাল পর্যন্ত? 1956 সাল পর্যন্ত। 56 সালে কি হয়? নাসের নির্বাচিত হন, ভোটে রাষ্ট্রপতি হন। 1956 সাল পর্যন্ত। কিন্তু 56 সাল হয়ে যাওয়ার পরও ব্রিটেন বাবাজি কি বলছেন? না, আমি চুক্তি মানি না, আমি এখান থেকে যাব না। কিন্তু নাসের বলছে তোমার আর থাকার দরকার নেই, আমরা এখন সামলাতে পারবো, তুমি বাবা বিদেয় হও। কিন্তু ব্রিটেন তাও যেতে রাজি হচ্ছে না। এরপর আফ্রিকায় অবস্থিত ফরাসি উপনিবেশ আলজেরিয়া, কোন দেশটা দেখবেন? এই দেশটা, এই রে বাবা,
এই দেশটা হচ্ছে আলজেরিয়া। এই ফ্ল্যাগওয়ালা দেশটা, এই দেশটার নাম হচ্ছে আলজেরিয়া। আফ্রিকায় অবস্থিত। কি বলছে এখানে? আলজেরিয়াতে 1954 সালে 1954 একটা বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহ শুরু হলে নাসের বিদ্রোহীদের সাহায্য করে। কার উপর বিদ্রোহ হয়? ফরাসি উপনিবেশের বিরুদ্ধে। এটাও ইতিহাসে গুরুত্বপূর্ণ টপিক, আলোচনা করে দেব। এতে ফ্রান্স ক্ষুব্ধ হয়ে যায়। ফ্রান্স পশ্চিমা বলয়ের দেশ। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে রুশ আগ্রাসন প্রতিরোধের উদ্দেশ্যে, এর আগে বললাম না, সেনেটও গঠিত হয় মধ্য এশিয়া চুক্তি সংস্থা, বাগদাদ চুক্তি যেটাকে বলা হয় 1955 সালে। হ্যাঁ, সেনেটো বা মেডো নাম ছিল আগে, মিডল ইস্ট ডিফেন্স কাউন্সিল। এর পরবর্তীতে আস্তে আস্তে সেটা মধ্য সেন্ট্রাল এশিয়া ট্রেডি অর্গানাইজেশন হয়ে যায়, সেনেটো হয়ে যায়। বা বাগদাদ চুক্তি, ইরাকের রাজধানী বাগদাদে হয়েছিল, সেই জন্য বাগদাদ নাম। 1955 সালে চুক্তি স্বাক্ষরিত হলে কে কে করেছিল? পাকিস্তান, ইরান, তাছাড়া কেউ করেনি তো এখানে থেকে, আর ব্রিটেন করেছিল ওই জায়গা থেকে। এতে কিন্তু বাবাজিরা পশ্চিমা শক্তিরা ক্ষুব্ধ হয়ে যায়। তুমি চুক্তিটা করলে না, সরে থাকলে, এরকম একটা ধারণা সৃষ্টি হয়। এছাড়াও মধ্যপ্রাচ্যে আরব জাতীয়তাবাদের উন্মেষের ফলে ইসরায়েল রাষ্ট্রের উত্থান নাসের কোনোভাবে মেনে নিতে পারেনি। 56 সালে একটা যুদ্ধ হয়েছিল ইসরায়েলকে নিয়ে। আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করব, ডকুমেন্টারি একের পর এক এবার থেকে দিতে লাগবো, একদম পুরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আপনারা। এই ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অনেক জোট বোট হয়েছিল, পরবর্তীতে সিলেবাসে আছে, আলোচনা করব। পশ্চিমা শক্তিবর্গের কাছে বারবার আর্থিক সাহায্য এবং সামরিক সাহায্য চেয়েও মিশর ব্যর্থ হলে, যদি কারো কাছে আমি চাই কিছু না দেয়, পাশের যে প্রতিবেশী তার কাছে তো চাইবো না, তখন সে রাশিয়ার কাছে যায় এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠ একটা সম্পর্ক সৃষ্টি করতে থাকে। এতেও পশ্চিমা বাবাজিরা ক্ষেপে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। মূলত এই সমস্ত কারণের সঙ্গে নাসের তথা মিশরের সাথে একটা বিরোধের সৃষ্টি হয় পশ্চিমা শক্তিবর্গের। এবার জানবো আমরা সুয়েজ খাল জাতীয়করণ সম্পর্কে, কিভাবে হলো এবং কিভাবে মধ্যপ্রাচ্যের হটস্পটে পরিণত হলো সুয়েজ খাল সংকট। তার আগে সুয়েজ খাল কিভাবে জাতীয়করণ করা হলো দেখে নেব। প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে যাতে কম সময়ে যাতায়াত করা যায়, সে উদ্দেশ্যে আগে আফ্রিকার হর্ন অফ আফ্রিকা দিয়ে ঘুরে আসতে হতো, উত্তর মহাসাগর ঘুরে অনেক দূর, তাই না? কলম্বাস যেটা আবিষ্কার করেছিল, তো সেখান থেকে যেতে অনেক সময় লাগতো প্রাচ্য পাশ্চাত্যে। সে উদ্দেশ্যে মিশরের ভূখণ্ড দিয়ে 1859 সালে সুয়েজ খাল খননের কাজ শুরু হয়। এই যে অঞ্চলটা, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর, আর এটা হচ্ছে রেড সি বা লোহিত সাগর। এই মেডিটেরিয়ান সি এবং রেড সির মিডিলে এটা হচ্ছে মিশরের ভূখণ্ড পুরোটাই। মিশরের ভূখণ্ডের মধ্যে দিয়ে একটা খাল খনন করা হয়, যেটার নাম হচ্ছে সুয়েজ খাল। এখানে মিশরে একটা শহর অবস্থিত যার নাম হচ্ছে সুয়েজ শহর, তার নাম অনুসারেই রাখা হয়েছে সুয়েজ খাল। এটা, আর মিশরের এই পূর্ব পাশে রয়েছে সিনাই উপদ্বীপ, আর মূল ভূখণ্ডটা রয়েছে পশ্চিম দিকে। ওকে, সিনাই উপদ্বীপ। কেন উপদ্বীপ? কেননা কারণটা জানেন আপনারা, 3 দিক যখন ঘেরা থাকে জলভাগ দ্বারা এবং এক ভাগ স্থলভাগ দ্বারা থাকে ঘেরা, তখন তাকে উপদ্বীপ বলা হয়, সেটা আমরা জানি। যাই হোক, এই প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে দূরত্ব কমানোর জন্য মিশরের ভূখণ্ডের মধ্যে দিয়ে 1859 সালে সুয়েজ খাল খননের কাজ শুরু হয় এবং 1869 সাল থেকে বাণিজ্যিকভাবে জাহাজ চলাচল শুরু করে। কবে? 1869 সাল থেকে 1869 সাল থেকে। এবং এর দায়িত্ব বর্তায় ইউনিভার্সাল সুয়েজ ক্যানেল কোম্পানির হাতে, ইউএসসিসির বা ইউনিভার্সাল সুয়েজ ক্যানেল কোম্পানির ওপর।
এবং চুক্তি অনুযায়ী এক চুক্তির ভিত্তিতে 99 বছরের ভিত্তিতে খালটি পরিচালনার তারা দায়িত্ব পায়। 99 বছরের জন্য লিজ পেয়ে যায়, দেখাশোনার দায়িত্ব 99 বছরের জন্য। মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত হলেও মিশরের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে আছে, প্রভাবিত হলেও খাল থেকে যে অর্থ পাওয়া যেত ট্যাক্স, এটাই তো টাকায় সব কিছুর মূল, সেই খাল থেকে পাওয়া অর্থের সামান্য অংশ মিশর পেত এবং খালের নিরাপত্তার জন্য অঞ্চলে ব্রিটিশ সেনা মোতায়েন থাকত। এবং সব এখানে মূলত খালের আশেপাশের যে অঞ্চল সেখানে মূলত ব্রিটিশ মিশরের কোনো আর কি ছিল না, কোনো কিছুই ছিল না, হ্যাঁ, কোনো নিয়ন্ত্রণই ছিল না। সেখানে ব্রিটেন সেনা থাকতো এবং তারাই বেশিরভাগ টাকা নিয়ে যেত। ইউনিভার্সাল সুয়েজ ক্যানাল কোম্পানি কিছু অংশটা শুধুমাত্র মিশরকে দিত, নাও তোমাকে ভিক্ষা দিচ্ছি। নাসের সাহেব ক্ষমতায় এসে এই বিষয়টা মানতে পারলেন না, তিনি জাতীয়তাবাদী নেতা ছিলেন তো, মানতে পারলেন না। এবং তিনি নাসের কি করলেন, মিশরের নীলনদ, এই নীলনদের ওপর আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্প হাতে নিলেন, আসওয়ান ড্যাম প্রজেক্ট। এবং এতে প্রায় 8,60,000 হেক্টর জমি আবাদযোগ্য হতো, এটা যদি হাতে এই প্রকল্পটা যদি বাস্তবায়ন করা হতো, এবং প্রচুর পরিমাণে শিল্পক্ষেত্রে বিদ্যুৎ পাওয়া যেত। এটা হচ্ছে কায়রো সিটি। এখানে আমি নীলনদটা আঁকি, হ্যাঁ, ভালো লাগবে, আশা করছি। আঁকতে পারি না, দেখাই। হ্যাঁ, এই জায়গাটাই আসওয়ান ড্যাম। এই আসওয়ান ড্যামটা যদি নির্মিত হয়ে যেত তাহলে খুব ভালো একটা হতো কাজ মিশরের ক্ষেত্রে। প্রচুর জমি উদ্ধার হতো, কৃষিকাজ করা যেত, বিদ্যুৎ উৎপাদন হতো, কিন্তু টাকা লাগবে তো। প্রায় $1,400 মিলিয়ন সেই সময় ধরা হয় এত বড় একটা প্রকল্পের জন্য। আমেরিকা, ইংল্যান্ড, বিশ্বব্যাংক তাকে 70 মিলিয়ন, 1,400 কোথায়, 70 মিলিয়ন ঋণ দিতে রাজি হয়। দেখো বাবা, 70 মিলিয়নের বেশি তোমাদেরকে কিছু দিতে পারবো না, নিলে নাও, নাহলে বাড়ি যাও। কিন্তু 1 বছরের দীর্ঘ আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের পরামর্শে এই যে 70 মিলিয়ন সেটা দিতে 56 সালে এটা দিতেও রাজি হয় না, এই প্রস্তাব বাতিল করে দেয়। কেননা বিশ্বব্যাংকের উপর আমেরিকার একটা নিয়ন্ত্রণ আছে, সেটা আমরা জানি, সবাই জানি, সেটাও বাতিল হয়ে যায়। কাজে নাসির সাহেব তো ক্ষুব্ধ হয়ে গেলেন, তোরা এখান থেকে খাচ্ছিস করে গরমে, আমি কিছু বলছি না, আবার আমার একটা দেশের একটা ভালো কাজের জন্য কিছু একটা করব, তাতেও বাধা দিচ্ছিস, তারা তোদের দেখাচ্ছি মজা। এই বাঁধ নির্মাণের জন্য টাকা লাগবে, এবার আমাকে অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে। ঋণ যখন বাতিল হয়ে গেল তখন মিশরে তীব্র প্রতিক্রিয়া দেখালো, মিশরে প্রচুর পরিমাণ আন্দোলন গণরোষ শুরু হলো। কি করবে নাসের বাবু, জবাব তো একটা দিতেই হবে। এই পরিস্থিতিতে 1956 সালের 26শে জুলাই, তারিখটা ইম্পর্টেন্ট, 1956 সালের 26 জুলাই কি হচ্ছে, সুয়েজ খাল এবং সুয়েজ ক্যানেল কোম্পানিকে ন্যাশনালাইজ করে নিচ্ছে, জাতীয়করণ করার ঘোষণা করছে নাসের সাহেব। বলছেন সুয়েজ খাল থেকে সংগ্রহিত অর্থে আসওয়ান বাঁধ নির্মাণে ব্যয় করা হবে, কোম্পানির বিদেশি অংশীদার পরিচালিত বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ কোম্পানিকে দেওয়া হবে, আর কি দিতে হবে। কোম্পানির বিদেশি অংশীদারদের প্রচলিত বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ দিয়ে দেবে, যারা যারা বিদেশি অংশীদার ছিল তাদেরকে। তারা বাড়ি যাও তারপর তোমরা। আন্তর্জাতিক যোগসূত্র হিসাবে সব দেশের জাহাজ এই পথ ব্যবহার করতে পারবে, সব দেশ যাওয়া আসা করতে পারবে, কিন্তু যারা বিদেশি অংশীদার ছিল তাদেরকে টাকা দিয়েও মিটিয়ে দিচ্ছে এবং সেটা পুরোপুরিভাবে ন্যাশনালাইজ করে নিচ্ছে কে, নাসির, ইজিপ্টের সরকার, মিশরের সরকার। এই ঘোষণা আসলো, পশ্চিমারা চুপচাপ থাকবে, সেটা কি হতে পারে? কি বলুন, কখনো নয়।
হতে পারে না, আপনারা জানেন, আমিও জানি। ঠিক তাই প্রতিক্রিয়া এসেছে। কি প্রতিক্রিয়া দেখতে পেলাম আমরা? প্রতিক্রিয়া কী কী দেখতে পেলাম? অ্যাট ফার্স্ট সুয়েজ খাল জাতীয়করণের প্রতিক্রিয়ায় মিশরের রাষ্ট্রপতি নাসের যখন সুয়েজ খালকে জাতীয়করণ করার ঘোষণা দিল, তখন বিশ্বজুড়ে একটা প্রতিক্রিয়া দেখা দিল, বিশেষ করে পশ্চিমারা। এটা পশ্চিমী যেটা রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক শাস্ত্র একটা ক্ষতির মুখে পড়ে, কেননা তাদের সেনাবাহিনী সব চলে যাচ্ছে না। এই ঘটনায় ঐতিহাসিক ন্যাফ তিনি বলেন, এই জাতীয়করণের ঘোষণার ফলে পাশ্চাত্য দেশগুলির মধ্যে ভীতি, বিরোধিতা এবং কর্মতৎপরতা শুরু হয়ে যায়। প্রথমে ব্রিটেন ক্ষোভ দেখালো, ক্ষোভ জানাচ্ছে। কি বলছে? ব্রিটেন সুয়েজ খালের মধ্যে, ঠিক আছে, ব্রিটেন সুয়েজ খালের পথে মধ্যপ্রাচ্য থেকে কাঁচা তেল নিয়ে যায়, আমদানি করত। ইউনিভার্সাল সুয়েজ ক্যানেল কোম্পানির 44% শেয়ার ছিল ব্রিটেনের, 44%, 44% শেয়ার, ভাবা যায়? সেটা বাতিল করে দেয়। কাজেই ন্যাশনালাইজের ফলে ব্রিটেন তো ক্ষুব্ধ হবেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী তখনকার অ্যান্টনিও ইডেন মিশরের রাষ্ট্রপতি নাসেরকে হিটলার এবং মুসোলিনির সঙ্গে তুলনা করে গালাগালি শুরু করে। সে তোষণের নীতি করছে, এটা করছে, ওটা করছে, এটা করছে। এটা হয়, হ্যাঁ। তো সেই সময় এই চার্চিল সাহেব কোনো কিছুতেই পিছু ছাড়ে না, এই আগে থেকে করে আসছে। ভারতের পেছনেও লেগেছে, ভারত গণপরিষদের পেছনে। ওই যখন সোভিয়েত যুগ শুরু হয়, ঠান্ডা লড়াই, তখনও শুরু করেছে। আবার এই জাতীয়করণও ছাড়ে না, যদিও বা ভোটে জিততে পারে না, তারপর থেকে জিততে পারেনি কোনোবার। সেই আবার নাসেরকে তীব্র নিন্দা করে আর কি ব্রিটেনের রাজনৈতিক নেতৃত্বকে পরামর্শ দিচ্ছে, এখনই মিশর আক্রমণ করা হোক এবং নাসেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হোক ক্ষমতা থেকে। এছাড়াও ফ্রান্স এবং ইসরায়েল, যদিও বা ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র, কেন পরবর্তী ক্লাসে আলোচনা করব। ইসরায়েল কোনো রাষ্ট্র নয়, অবৈধ রাষ্ট্র একটা। ফ্রান্সের উপনিবেশ আলজেরিয়ার বিদ্রোহীদের সহযোগিতা করায় ফ্রান্স আগেই নাসেরের উপর ক্ষুব্ধ ছিল, কারণ আলজেরিয়ার প্রথমে দেখালাম, আলজেরিয়ায় উপনিবেশ ছিল ফ্রান্সের, সেটা চলে গেল এবং বেন বেল্লা সেখানকার শাসক প্রধান হলো, পরবর্তীতে আলোচনা করব। তো মিশর তখন সাহায্য করেছিল আলজেরিয়াকে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে নাসেরের ক্ষমতা ধ্বংস করে সুয়েজ খাল নিজেদের মধ্যে নিয়ে নেয়, জাহাজ চলাচল সুনিশ্চিত করতে চেয়েছিল। ইসরায়েল মধ্যপ্রাচ্যে নাসেরের ক্ষমতাকে নিয়ে সেখান থেকে পুরোপুরিভাবে তার দিকে নিতে চাইছিল ইসরায়েল, যে ব্রিটেন তো আমার ভাই, আমাকে সব কিছু সাহায্য করে আমাকে নিয়ে আসলো, তাদেরকে ঠকিয়ে, আরবদেরকে ঠকিয়ে, তো এটাও আমাকে দিয়ে দেবে এক সময়, ব্রিটেনকে, মিশরকে হত্যা করে আবার কিল করবে, হত্যা করবে আবার, কারণ আমেরিকা ব্রিটেনের তো ওটাই কাজ, হত্যা করা। এখন ইসরায়েল সে ভূমিকা পালন করছে, জেনোসাইড করা, গণহত্যা করা। তো যাই হোক, এই জন্য ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল যৌথভাবে মিশরে আক্রমণ চালানোর প্রস্তুতি শুরু করেছিল। আমেরিকা বাবা যে আবার সুযোগ সন্ধানে থাকে, দেখা যায় ও পরিস্থিতির লক্ষ্য রাখছে। মিশরের বিরুদ্ধে বল প্রয়োগ করলে মধ্যপ্রাচ্য অশান্ত হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ দেখা যাবে না। এই ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল চুপচাপ থাকো তো, তোমরা কী করছো? এইভাবে হবে না, অন্য ব্যবস্থা নিতে হবে, নাহলে আবার একটা যুদ্ধ সৃষ্টি হয়ে যাবে। যেমন কিছুদিন আগে ইরান যখন হামলা করলো ইসরায়েলে, তারপর ইসরায়েলকে বারণ করছে, না 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 যুদ্ধ করো না বাবাজি, তাহলে বিপদে পড়ে যাবে। ওকে আমি দেখছি অন্যভাবে, কূটনৈতিক উপায়ে নিষেধাজ্ঞা দিয়ে দেখে নিচ্ছি, কিন্তু যুদ্ধ করবা না, তুমি আক্রমণ করবা না পাল্টা। তো তাদেরকেও নিদান দিয়েছিল আমেরিকা তখন, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েলকে, যে আক্রমণ করার দরকার নেই, আবার তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। তো এমনিতেও ঠান্ডা লড়াইয়ের যুগ চলছে,
অন্যভাবে দেখছি। সুয়েজ খালকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের আইন করাটা আমেরিকার লক্ষ্য ছিল, যেন সেটা আন্তর্জাতিক একটা জায়গা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ন্যাপ সাহেব মনে করছেন, উইলফ্রেড ন্যাপ ঐতিহাসিক, এর আগে বললাম, তার কথা উল্লেখ করেছিলাম, ফ্রান্স বা ইংল্যান্ডের মতো আমেরিকা সুয়েজ খালের ওপর ততটা নির্ভরশীল ছিল না, কারণ অনেক দূরে ছিল, সেই জন্য তার একটা দৃষ্টিভঙ্গি হতো আলাদা, একটা পার্থক্য ছিল। আর আমেরিকা সবসময় সুযোগ সন্ধানী একটা কি বলবো আর কি দেশ, হ্যাঁ, সেটা আপনারা জানেন। যাই হোক, এর পরবর্তীতে জাতিসংঘ হস্তক্ষেপ নিল, জাতিপুঞ্জ হস্তক্ষেপ নিল, উদ্যোগ নিল, লন্ডন সম্মেলন হলো। সুয়েজ খালকে জাতীয়করণ সিদ্ধান্তের বিষয়ে সমস্যা দেখা দিলে সেটা সমাধানের জন্য আমেরিকার উদ্যোগে লন্ডনে সুয়েজ খাল ব্যবহারকারী দেশগুলির একটা সম্মেলন হয় 1956 সালের আগস্ট মাসে। লন্ডন সম্মেলনে সুয়েজ খাল ব্যবহারকারী 22টা দেশ, তৎকালীন সময়ে 22টা দেশ যোগদান করে। মিশর যোগদান করবে না, স্বাভাবিক একটা ব্যাপার ছিল, বিশাল যোগদান করবে না। ফ্রান্স, ব্রিটেন সহ 18টা দেশ জাতীয়তাবাদের পরিবর্তে এটাকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের প্রস্তাব দেয়, আন্তর্জাতিক নিয়ন্ত্রণের একটা প্রস্তাব দেয়, যারা আন্তর্জাতিক অংশ হিসাবে থাকবে। তবে রাশিয়া, ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার মতো দেশ, তখন ভারতের বন্ধু ছিল মিশর, এখনও বন্ধু রাশিয়া, হ্যাঁ। আর ইসরায়েলের সাথে বন্ধুত্ব হলো আমাদের মোদী সরকার আসার পর, তার আগে পর্যন্ত ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক ছিল না। যাই হোক, জাতীয়করণের পক্ষে মত দেয়, কারণ এটা তাদের যুক্তি, এটা মিশরের অংশ, তো কেন আন্তর্জাতিক অংশ হবে, এটা মিশরের অংশ দিয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে, তাহলে কেন এটা হবে, হ্যাঁ। এরপর আমেরিকার পররাষ্ট্র সচিব জন ফাস্টার ডালেস সুয়েজ খাল ব্যবহারকারীদের সংস্থা গঠন করে সেই সংস্থার মাধ্যমে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণের প্রস্তাব দেয়। কিন্তু ব্রিটেন এবং ফ্রান্স সেটা মানে না, না বাবা, এইরকম প্রস্তাব জানবো না, আমাদের দাবি মানতে হবে, সেটাকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের অংশ করতে হবে, আমরা মিশরের এই জাতীয়করণ মানব না, এরকম একটা দাবি। তো মিশরের নাসের রাষ্ট্রপতি 5 অক্টোবর 1956 জাতিপুঞ্জের কাছে এই সমস্যা পেশ করে, নিরাপত্তা পরিষদে উঠে প্রস্তাব। ব্রিটেন, ফ্রান্স সুয়েজ খালের ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণের কথা বললেও নাসের বাবা যে আপত্তি জানায়, হবে না। এবং আর একটা জিনিস আছে, গিয়ে বলেন তো, তখন সোভিয়েত রাশিয়ার কাছে ভেটো ক্ষমতা ছিল মিশরের সাথে। ততদিনে সোভিয়েত রাশিয়ার আমেরিকার তত্ত্ব অনুযায়ী লহরম বহরম সম্পর্ক সৃষ্টি হয়েছে। সোভিয়েত রাশিয়া দেখাচ্ছি তোদের এই নিয়ন্ত্রণের কথা বলা, বারবার ভেটো দিয়ে দেয়, প্রস্তাব ক্যান্সেল, খেলা শেষ। খেলা কি এত সহজেই শেষ? মিশরের ওপর তো তখন তো একদম ফ্রান্স, ব্রিটেন একদম পুরোপুরিভাবে ক্ষেপে আছে, যে কোনোভাবে বদলা নিতেই হবে, এরকম একটা রাগ। 1956 সালের আগস্ট মাস থেকেই ফ্রান্স, ইংল্যান্ড এবং ইসরায়েল মিলে মিশর আক্রমণের, এর আগে বললাম, যেটা গোপন পরিকল্পনা করতে থাকে। প্রথমে পরিকল্পনা স্থির হয়, ইসরায়েল মিশরের যে পুরো সিনাই দ্বীপটা, সিনাই উপত্যকাটা, সেই সিনাই উপত্যকাটা দখল করে নেবে। ইসরায়েল তো একটা দখলদার রাষ্ট্রই। তারপর মিশরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবে। এই সুযোগে ব্রিটেন এবং ফ্রান্স হামলা শুরু করে দেবে। গোপন পরিকল্পনা অনুযায়ী 29 অক্টোবর 1956 সালে মিশর আক্রমণ করে কয়েকদিনের মধ্যে সিনাই উপত্যকা দখল সত্যি করে নেয়। আক্রমণের কয়েক ঘন্টার মধ্যে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উঠলে, এবার বলছে রাশিয়া, তুমি তখন ভেটো দিয়েছিলে, আমাদের প্রস্তাব মানোনি। প্রস্তাব যখনই তুলল, ব্রিটেন এবং ফ্রান্স সঙ্গে সঙ্গে ভেটো দিয়ে দিল। কর আলোচনা কীভাবে করবি, আমি কিছু বললেই সেটা দোষ, কর এবার। এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয় 30 অক্টোবরের মধ্যে, 29 তার পরের দিন মিশরের রাজধানী
কায়রোর ওপর ব্রিটেন এবং ফ্রান্স বোমাবর্ষণ শুরু করে, বিমান বাহিনী বোমাবর্ষণ শুরু করে। ব্রিটেন এবং ফ্রান্স ইসরায়েলের সঙ্গে তাদের গোপন বোঝাপড়ার আড়াল করার উদ্দেশ্যে মিশর ও ইসরায়েলকে একটা চরমপত্র দেওয়া হয়। এতে দুজনে যেন যুদ্ধ প্রযুক্তির নির্দেশ দেওয়া হয় এবং সুয়েজ খাল থেকে 100 মাইল দূরে সরে যাওয়ার কথা বলা হয়। মিশর এই প্রস্তাব অগ্রাহ্য করে, কারণ সুয়েজ খালের সীমানার 100 মাইল ভেতর পর্যন্ত মিশরের অবস্থান। ঠিক আছে, পরবর্তীতে আমেরিকা উদ্যোগ নেয়, যুদ্ধবিরতি হয়। ব্রিটেন ও ফ্রান্স আমেরিকার কাছে মিশর আক্রমণের পরিকল্পনা গোপন করায় আমেরিকা বাবাজি, রে তোরা আমার ছাপোষা, তোদেরকে আমি মানুষ করলাম, আমাকে বাদ দিয়ে তোরা গোপনে গোপনে ষড়যন্ত্র করে আক্রমণ করে দিলি, তোদের সাহস তো কম না। আমেরিকা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে। সুয়েজ সমস্যায় আমেরিকা কোনো পক্ষ অবলম্বন করেনি, নিউট্রাল থাকে, নিরপেক্ষ থাকে এবং আরব জাতীয়তাবাদকে খুশি করার চেষ্টা করে, কেননা ওখানে তেল সম্পদ, সেখানে দখল খবরদারি জমাতে হবে, সে একটা লোভ ছিল আমেরিকার আগে থেকেই। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার 2রা নভেম্বর যুদ্ধবিরতির আবেদন জানানো হয়। 5 নভেম্বর ব্রিটেন এবং ফ্রান্সের প্যারাশুট পুলিশ বাহিনী মিশর আক্রমণ চালায়। পরের দিন ব্রিটিশ বাহিনী মাল্টা থেকে মিশরে অবতরণ করে। মাল্টায় ছিল, সেখান থেকে মিশরে চলে আসে। এরপর হঠাৎ করে ব্রিটেন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়। তার কারণ ব্রিটেনের তীব্র জনমত বিরোধ, অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে আমেরিকা প্রচুর পরিমাণে চাপ দিচ্ছে, তুই বন্ধ কর রে, নাহলে বিপদ হবে, এরকম একটা চাপ দিচ্ছে। ব্রিটেন যখন রাজি হলো, ফ্রান্সও বলল আমার এই ভাইটা তো রাজি হয়ে গেল, আমি কি করব। ফ্রান্সও রাজি হয়ে গেল যুদ্ধবিরতির প্রস্তাবে, আর ইসরায়েল তো হবেই। পরে ফ্রান্স ইসরায়েল জাতিপুঞ্জের নির্দেশ মতো সেনা অপসারণ বন্ধ করে এবং যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকর হয়। ফলাফল খুবই গুরুত্বপূর্ণ ফলাফল আছে। এই যুদ্ধের ফলে নাসেরের একটা মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়, আরব জাতীয়তাবাদের একজন নেতা, আরবের নেতা বেনে যায় নাসের। ব্যক্তিগত মর্যাদা, জনপ্রিয়তা বৃদ্ধি পেয়ে যায় আরব অঞ্চলে। তিনি আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন নিজেকে বলে, আই অ্যাম আধুনিক মডার্ন সালাদিন। আরব ন্যাশনালিজমের, আরব জাতীয়তাবাদের। মিশর ও সিরিয়া এই দুটি দেশ, পরবর্তীতে এখানে সিরিয়া দেশ, এটা মিশর, ঐক্যবদ্ধ হয়ে যোগসূত্র করে পরবর্তীতে ইউনাইটেড আরব রিপাবলিক 1958 সাল সংযুক্ত আরব প্রজাতন্ত্র স্থাপন করে। 1998 সালে কী করে? সংযুক্ত আরব প্রজাতন্ত্র স্থাপন করে 1958। ওকে, এবং এই প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি হন নাসের, এবং তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের একজন অন্যতম নেতা ছিলেন, আমরা জানি। ইংল্যান্ডের আর্থিক ক্ষতি, মিশরের যুদ্ধের ফলে ইংল্যান্ডের প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়। মিশরে যে আক্রমণ করেছিল তার পরিমাণ ছিল $400 বিলিয়ন, 400 মিলিয়ন ডলার, এই বিপুল আর্থিক ক্ষতির ফলে ব্রিটেনের অর্থনীতিতে ধস নামে। সুয়েজ খাল সংকটের ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্টনিও ইডেনের ব্যক্তিগত ভাবমূর্তির ক্ষতি হয়। একটা যুদ্ধে যাওয়ার জন্য তার বিরুদ্ধে তীব্র জনমত আর কি খারাপ, তার বিরুদ্ধে চাই, এবং 1957 সালে তিনি একটা সময় প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন। ফ্রান্সের মর্যাদা হানি হয় এই যুদ্ধের ফলে। কেন ফ্রান্স এরকম করলো? মধ্যপ্রাচ্যে সহ বিশ্বে ফ্রান্সের মর্যাদা হানি হয়, এবং এই যুদ্ধের ফলে মিশর এবং ইসরায়েলের মধ্যে যথেষ্ট পরিমাণে শত্রুতা বৃদ্ধি পায়, এবং যাকে
কেন্দ্র করে পরবর্তীতে বিশ্ব রাজনীতি জটিলতর হয়ে ওঠে। রাশিয়া এর মধ্যে আরবে সুয়েজ সংকটকে কেন্দ্র করে লাভবান হয় সবথেকে বেশি রাশিয়া। তার জনপ্রিয়তাকে আরব দুনিয়াতে বৃদ্ধি করতে সক্ষম হয়। আসওয়ান ড্যাম নির্মাণের জন্য মিশরকে সাহায্য করা থেকে শুরু করে, সামরিক সাহায্য থেকে শুরু করে, আরব জাতীয়তাবাদকে সমর্থন করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার ভাবমূর্তিকে উজ্জ্বল করতে সচেষ্ট হয় রাশিয়া। ফলে মধ্যপ্রাচ্যে ব্রিটেন ফ্রান্সের কর্তৃত্ব যেমন অবসান ঘটে, তেমনি রাশিয়া সহজেই সেখানে তার গ্রো হয়, উঠতে থাকে উপরে। মধ্যপ্রাচ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হয়। মধ্যপ্রাচ্যে রুশ প্রভাব প্রতিহত করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি পরবর্তীতে হন তিনি আইজেনহাওয়ার 1957 সালে 5 জানুয়ারি আইজেনহাওয়ার নীতি, তার বিখ্যাত আইজেনহাওয়ার নীতি ঘোষণা করেন। এতে কি বলা হয়? আন্তর্জাতিক সাম্যবাদ দ্বারা নিয়ন্ত্রিত কোনো দেশ, অর্থাৎ রাশিয়ার কথা তিনি বলছেন, কর্তৃক কোনো দেশ আক্রান্ত হলে আমেরিকা তাকে সাহায্য করবে। এই নীতি কার্যকর করার উদ্দেশ্যে আমেরিকা 2 বছরের জন্য 400 থেকে 500 মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করে। ফলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয়। অধ্যাপক পিটার কালভোগস্কেরি মতে আইজেনহাওয়ার নীতির উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে রুশ বিরোধী পুরনো পরিকল্পনার নতুন ভাষ্য রচনা করা। এই সংকটে অর্থাৎ সুয়েজ ক্রাইসিসের ক্ষেত্রে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য কী কী ছিল আমরা একটু জেনে নেব। অবশ্যই ভারত সুয়েজ খাল ব্যবহারকারী একটা দেশ, কেননা তাকেও ট্রেড করতে হয়। তাই ভারত চেয়েছিল এটা সবসময়ের জন্য উন্মুক্ত থাক, কোনো কারণে বন্ধ যেন না হয়ে যায়। ভারত মনে করে যে 1888 সালের কনস্টান্টিনোপল কনভেনশন অনুযায়ী সুয়েজ খাল মিশরের অবিচ্ছেদ্য অংশ, কেননা মিশরের মধ্যে আছে, যেটা এর আগে বলেছিলাম। তাই খালের ওপর মিশরের সার্বভৌমত্ব ভারত মেনে নিয়েছিল এবং এটা বিশ্বের জাতিপুঞ্জের সবার মেনে নেওয়া দরকার বলে ভারত মনে করে। ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী 1956 সালে লন্ডন সম্মেলনে যোগদান করেন এবং ভারতের প্রতিনিধিত্ব করেন কৃষ্ণা মেনন। এবং এই সম্মেলনে মিশরের কোনো প্রতিনিধি যোগ না দেওয়ায় ভারত, মিশর এবং জাতিপুঞ্জের যারা সদস্য ছিল লন্ডন সম্মেলনে তাদের যোগসূত্রের লিঙ্কেজের ভূমিকা পালন করে। মিশরে যখন ব্রিটেন এবং ফ্রান্স বোমাবর্ষণ করে, আক্রমণ করে, তখন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত নেহেরু এই আক্রমণকে নগ্ন আক্রমণ বলে চিহ্নিত করেন, সমালোচনা করেন। মিশরে যুদ্ধবিরতি কার্যকরে এবং বিদেশি সেনা অপসারণের ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে সঙ্গে মিশরে জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে সেনাও পাঠায়। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল এবং ভারতের সঙ্গে মিশরের তৎকালীন একটা ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আশা করছি সুয়েজ সংকটও সংক্ষেপে হলে বোঝাতে পেরেছি। পরবর্তীতে ভিডিও আকারে আবার আলোচনা করে দেবো, বড় ডেসক্রিপটিভ আলোচনা করব। এই যে 3-4টে টপিক আলোচনা করছি, এগুলি শুধুমাত্র এসএলএসটির জন্য নয়, এটা নেট সেট পরীক্ষার জন্য কার্যকরী। নেট সেট এসএলএসটি উভয়ই অ্যাপ্লিকেবল, ওকে। কিংবা সাধারণ জ্ঞানের জন্য ইন্টারভিউ এই প্রশ্নগুলি এখান থেকে কিন্তু করা হতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এমনকি ইউজি পিজি লেভেলের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেবল। আশা করছি এইভাবে পড়াতে পারবো। যদি কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানিয়ে দেবে, আর
কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি এই টপিকটা। এরপর তৃতীয় ক্লাস হবে। তৃতীয় ক্লাসে ঠান্ডা লড়াই থেকে এখন অনেকটা টপিক বাকি আছে, এখনও 2-3টে ক্লাস হবে। পরপর আমরা বিভিন্ন ইস্যু এবং বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট সবাইকে।